আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি প্রথম যে টপিকটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বই রিডিং করা। এতদিন পর্যন্ত আমরা প্রবলেম সলভিং এর দিকে মনোযোগ দিছি এবং ওটাই হচ্ছে আমাদের মূল টার্গেট এই কোর্স থেকে, যেটা আমরা অ্যাচিভ করব। আমাদের 80% ফোকাস থাকবে প্রবলেম সলভিং এবিলিটি ডেভেলপ করা। ওটা হবে শুধুমাত্র একটা ওয়েতেই, যে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা। আচ্ছা, তো ওটার জন্য আমরা ইউআরআই প্রবলেম গুলো দিয়ে শুরু করছি এবং পরবর্তীতে আমরা বিশেষ করে এখন থেকে আর কি ইনশাআল্লাহ আমরা কোড ফোর্সেস এর নিউ কামার শীট 1 2 এগুলোর দিকে যাব। আচ্ছা, তো তারপর পাশাপাশি আমাদের আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখা। তোমাদেরকে পুরা 8 সেমিস্টার জুড়ে ল্যাঙ্গুয়েজ শেখানো হবে দুইটা, ভালোভাবে শেখানো হবে দুইটা, সি আর সি প্লাস প্লাস। এরপরে তোমাদেরকে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। আসলে বলা হয় যে শেখানো হয়, কিন্তু আসলে শেখাবে না, কাইন্ড অফ তোমাদেরকে বলবে যে শিখে নিতে, আর তোমাদেরকে কিছু ধরো গাইডলাইন দিয়ে দেবে যে এখান থেকে শিখে নেবে। ইভেন এমনও দেখা যাবে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তোমাকে 2 সপ্তাহ টাইম দিচ্ছে। তো তাহলে এটা কি একটু মানে আনরিয়েলিস্টিক হয়ে গেল না? আর এখানে না, আসলে বিষয়টা এরকমই, সবখানেই এরকম যে কি তোমরা যদি বাইরের বিভিন্ন ভালো ভার্সিটির কারিকুলাম গুলো দেখো, যে একটা বা দুইটা ল্যাঙ্গুয়েজ শেখা, ঠিক আছে। আমরা তো তাও সি সি প্লাস প্লাস এর পরে জাভাও অনেক ক্ষেত্রে আমরা ভালোই গাইডলাইন দিই, এমন ভাবে গাইডলাইন দিই যে বলা যায় যে ওখানে জাভা শেখানো হয়, ঠিক আছে। তো কিন্তু আসলে এই জিনিসটা দরকার পড়ে না। তুমি যদি একটা বা দুইটা ল্যাঙ্গুয়েজের বেসিক গুলো ভালো মতো বুঝো, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি আসলে সপ্তাহ 2 এর মধ্যে বেসিক লেভেল শিখে ফেলতে পারবে, বা কাজ করার জন্য প্রয়োজনীয় যা যা দরকার ওগুলো শিখে ফেলতে পারবে। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে পারফেক্টলি শিখতে হবে। তো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি শিখি, একটা হচ্ছে স্ট্রাকচার্ড আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। স্ট্রাকচার্ড এর মধ্যে আমরা সিটাকে শিখি, অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে সি প্লাস প্লাস থেকে শিখি। তো আমরা সি তে আসি। এখন সি যদি আমরা শিখতে চাই তাহলে কিভাবে শিখতে হবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিভাবে শিখতে হবে? প্রথমত ওই ল্যাঙ্গুয়েজের একটা বই বা ডকুমেন্টেশন তোমার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং করে ফেলতে হবে। আচ্ছা, সি শেখার জন্য তোমরা অসংখ্য টিউটোরিয়াল পাচ্ছ, ক্লাসে গাইডলাইন পাচ্ছ, কিন্তু তুমি যদি নতুন একটা সাবজেক্ট, নতুন একটা ল্যাঙ্গুয়েজ যেটা মাত্র লঞ্চ করলো, এবং তুমি যে কোম্পানিতে ধরো কাজ করতেছো ওই কোম্পানি বললো যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে এখন থেকে কাজ করব, তাহলে কি ওই ল্যাঙ্গুয়েজের কোনো টিউটোরিয়াল তুমি পাবা? স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে টিউটোরিয়াল পাবা না। তাহলে কি পাবা? পাবা একটা ডকুমেন্টেশন। কি পাবা? যে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে কি বোঝায়? যে ধরো ওরা তোমাকে লিখে দেবে যে যেমন ধরো আমি কটলিন একটা ল্যাঙ্গুয়েজ, এটার ডকুমেন্টেশন এটা দেখি যে কটলিনটা সরি কে দিয়ে নাকি, আচ্ছা এই যে কটলিন ডক্স। এখানে যদি যাও তাহলে তুমি দেখবা কটলিন যে ল্যাঙ্গুয়েজটা এখানে এটা বর্তমানে জনপ্রিয় হয়ে যাচ্ছে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কটলিনটা ইউজ করে। তো দেখো এখানে তুমি বেসিক্সে যদি যাও, বেসিক সিনট্যাক্স গুলো পাবা, ঠিক আছে। যে ইম্পোর্ট, আমরা যে হ্যাশ ইনক্লুড করি ওই টাইপের ইম্পোর্ট টাইপের জিনিস আছে। তারপরে ধরো ফাংশন মেইন, আমরা ইন্ট মেইন লিখি ওই টাইপের, প্রিন্ট এলএন হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখানে তোমাকে লিখে দিচ্ছে যে কিভাবে কি কাজ করে না করে। এগুলো হচ্ছে ডকুমেন্টেশন। এখানে কাইন্ড অফ তোমার কিছু ইংলিশ লেখালেখি থাকবে, ঠিক আছে। তো তারপর কিছু এক্সাম্পল থাকবে। তুমি কোনো টিউটোরিয়াল কিন্তু পাবা না। হ্যাঁ, কটলিনের টিউটোরিয়াল এখন পাবা, কারণ এখন মোটামুটি এটা জনপ্রিয় হচ্ছে, অনেকে এটা শিখতেছে, টিউটোরিয়াল বানাচ্ছে। কিন্তু ইনিশিয়ালি পাবা এই জিনিসটা, এবং এই জিনিসটা বানায় কে? এই জিনিসটা বানায় যে যারা কটলিনটা ডেভেলপ করছে তারাই। ওরা তোমাকে একটা এরকম ডকুমেন্টেশন দিয়ে দেবে, তো তোমাকে ওই ডকুমেন্টেশন পড়ে বুঝতে হবে। তুমি জাভা যদি শিখতে চাও তাহলে জাভারও ওরকম ডকুমেন্টেশন পাবা, সি যদি শিখতে চাও সি এর ডকুমেন্টেশন পাবা, সবগুলোর ভালো টিউটোরিয়াল পাবা। তো এখন ডকুমেন্টেশন থেকে শিখতে গেলে আমার কি জানা লাগবে? জানা লাগবে যে ডকুমেন্টেশন কিভাবে পড়তে হয়। এটা কি ধরনের কথা? যে আমাদের এখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যায় যারা বাংলা মিডিয়াম থেকে আসে তাদের জন্য, যে ইংলিশ পড়ে ইংলিশে পরীক্ষা দেওয়া, ইংলিশটা বোঝা, ইংলিশ পড়ে ইংলিশটা বোঝা, ইংলিশে পরীক্ষাটা দেওয়া, ইংলিশ বইগুলো পড়া। হ্যাঁ, এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ধরে এই জিনিসটা খুব ভোগায়। তারপর গিয়ে আস্তে আস্তে দেখবা যে আসলে এটা কোনো ম্যাটারই না, ঠিক আছে। হ্যাঁ, একদম পারফেক্টলি গ্রামারে সঠিকভাবে ইংলিশ সবাই লিখতে পারে শেষ পর্যন্ত গিয়ে, ওরকম হয় না, কিন্তু কাজ চালানোর মতো সবাই শিখে ফেলে। আসলে আমরা এতদিন আমরা শিখি নাই, যেটা সেটা হচ্ছে আমাদের দরকার পড়ে না, এই জন্য শিখি নাই। দেখবা যে 2-3 সেমিস্টার তুমি পরীক্ষা দিতে দিতে তারপরে ওটা তোমার আর এক্সট্রা একটা হেডেক হিসেবে থাকবে না।
ফার্স্ট সেমিস্টারে আমরা অনেক সমস্যায় পড়ে গেছিলাম, বিশেষ করে ধরো ফিজিক্সের বড় বড় যে মানে ডেসক্রিপটরি কতগুলো তোমার কি ইয়া লিখতে হয়, যে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, ওগুলো দেখা যেত কাইন্ড অফ মুখস্থ করা শুরু করে দিতাম, কারণ ইংলিশ নিচ থেকে বাংলায় ওটা বুঝিয়ে দিতে পারতেছি কিন্তু ইংলিশে বানায় তো লিখতে পারতেছি না, তো মুখস্থ করা শুরু করে দিতে হতো। আর ইউরিসে তো আরো বড় সমস্যা। তোমাদের যদি বা এখন অনলাইনে পরীক্ষা দিচ্ছ, দেখে দেখে লেখার সুযোগ থাকে, কিন্তু আমাদের সময় তো ওই অফলাইনে পরীক্ষা দিতাম, সরাসরি ওই জিনিসটা মানে কি মুখস্থ থেকে লিখতে হইতো। এটা একটা বড় ধরনের সমস্যা ছিল, কিন্তু এটা সমস্যা না, এটা নিয়ে আসলে টেনশনে পড়ার কিছু নেই, কারণ গ্রামাটিক্যাল মিস্টেক এটা কেউই ধরবে না, কোনো টিচারই ধরবে না। আর আরেকটা ব্যাপার যে তুমি মনের ভাবটা প্রকাশ করা, এটা ফার্স্ট সেমিস্টারে একটু সমস্যা হবে, বিশেষ করে মিড টার্মে, তারপরে ফাইনালে যেতে যেতে দেখবা যে আস্তে আস্তে তোমার এগুলো ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গায় ছেলেপেলের দুর্বলতা শেষ পর্যন্ত রয়ে যায়, সেটা হচ্ছে বই পড়া। আমরা এত বেশি ভয় পাই যে ইংলিশটাকে, যে আমরা ইংলিশ টিউটোরিয়াল দেখি না, সবসময় বাংলা টিউটোরিয়াল খুঁজি, এবং ওই বাংলা টিউটোরিয়াল দেখতে দেখতে, বাংলা বই পড়তে পড়তে, বাংলা ব্লগ থেকে শিখতে শিখতে দেখা যায় আর ইংলিশটা আমাদের ডেভেলপ করা হয় না। ফলশ্রুতিতে যখন আমরা জবে যাই কিংবা ফাইনাল সেমিস্টারে তুমি যখন একটা থিসিস করতে যাচ্ছ বা প্রজেক্ট করতে যাচ্ছ, এমন কিছু একটা নিয়ে কাজ করতেছো যেটাতে বাংলা কোনো রিসোর্স নাই, তখন তুমি আর দেখা যাবে যে ভালো করতে পারতেছো না, ওই জিনিসটা শিখে নিতে পারতেছো না, তোমাকে আরেকজনের কাছে দৌড়াতে হচ্ছে যে ভাই এটা একটু পরে আমার বুঝাই দেয়। তা আমরা দেখতাম যে আমাদের, আমরা গ্রুপ স্টাডি করতাম, তো গ্রুপ স্টাডির মধ্যে দেখতাম যে আমাদের অধিকাংশ ফ্রেন্ডরাই আসলে বই পড়ে বুঝতো না, কারণ ওদের বই পড়ার অভ্যাসটা তৈরি হয় নাই। বইয়ের লেখাগুলো কিন্তু বইয়ের লেখাগুলো দেখবা যে একটু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে কিন্তু, তারপর হচ্ছে যে একটু কাটখোট্টা হয়, মানে ওভাবে ধরো একটা উদাহরণ দিয়ে বোঝায় দেওয়া বা ইয়া করা, এই ধরনের জিনিসপত্র একটু কম থাকে। কিন্তু তুমি যদি একবার বইয়ের ভাষাটা বুঝতে শিখো, তাহলে দেখবা যে মোটামুটি তোমার কাছে এটাই ভালো লাগতেছে, বই থেকে পড়তে তোমার মানে তাড়াতাড়ি আগাইতে পারতেছো। তো এই জিনিসটা এখন হয়তো তোমাদের কোনোভাবে বোঝাতে পারবো না, কিন্তু যদি তোমরা বই পড়া শুরু করো দেখবা যে এটা তোমাদের কাছে বরং বেটার মনে হচ্ছে টিউটোরিয়াল দেখাচ্ছে। আমার পার্সোনালি টিউটোরিয়াল হচ্ছে বই পড়া পছন্দ, কারণ এখানে বাংলা অর্থ বুঝি না যে ইংলিশ এগুলার। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা প্রথম দিকে হবে, এটা প্রথম দিকে হবে, আসলে অর্থ বোঝো না তা না, মানে বেসিক্যালি প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ তুমি হয়তো বুঝতেছো কিন্তু পুরো সেন্টেন্সটা তোমার কাছে কোনো সেন্স মেক করতেছে না, এরকম হয় আর কি। জি স্যার। তো এগুলো হয় কারণ হচ্ছে আমাদের পড়ার অভ্যাস নাই, বিশ্বাস করো একটাই কারণ, যে পড়ার অভ্যাস নাই। অভ্যাস মানে তুমি কয়েকটা বই পড়ো, তারপর দেখবা যে এমনিতেই বুঝতেছো। আচ্ছা স্যার, তো এটা মানে রিকভার করার জন্য কি করতে হবে এখন আমাদের? অভ্যাস, হ্যাঁ ওটাই আসতেছে, তো এখন তাহলে অভ্যাস করতে হবে। তো অভ্যাস করতে গেলে এখন উপায় কি, যে তুমি এই সি প্রোগ্রামিং থেকে শুরু করো। এটা থেকে শুরু করলে লাভ কি? লাভ হচ্ছে তুমি এই চ্যাপ্টার 2 থেকে পড়া শুরু করবা, আমি তো এগুলো তোমাদেরকে ফার্স্ট আগে বুঝাই দেবো, তো বুঝাই দেওয়ার পরে যখন নিজে পড়বা, তখন আমার কথাটাও মাথায় থাকলো, এখান থেকেও পড়ে মোটামুটি তুমি জিনিসগুলো কি ধরতে পারবা যে এখানে কি বলতে যাচ্ছে। তো একটা বই যখন এরকম সুপারভাইজড ওয়েতে তুমি পড়ে ফেলবা, তারপর এটা থেকে যে এক্সপেরিয়েন্সটা হবে, এটা দিয়ে তুমি পরের বইগুলো পড়তে পারবে, ঠিক আছে? তো এই বইটা আমার গাইডলাইনে পড়ো, যে আমি তোমাদেরকে আগে জিনিসগুলো মোটামুটি আমার ভাষায় বুঝে দেবো, বইটার পিডিএফটা দিছেন? সরি না, এটা তোমাদের বইটা মানে পিডিএফ না, তোমাদের এটা হার্ড কপি কালেক্ট করে নিতে হবে, হার্ড কপি কালেক্ট করে নিতে হবে। এটা আমি শুরুর দিনে বলছিলাম যে এই বইটা থেকে আমরা আসলে পড়বো, সম সিরিজের থার্ড এডিশনের বই। এটা তোমরা আমাদেরকে দিবেন না এটা? এটা তোমরা চকবাজারে পাবা কিংবা তোমরা ইয়াতে পাবা, ওই ওটাকে কি বলবো, চকবাজার আন্দরকিল্লা अवेलेबल স্যার। আন্দরকিল্লা ইয়াতে পাবা, হ্যাঁ ওখানে অ্যাভেলেবল আছে। আমি বলবো যে এটা পিডিএফ এর দিকে তোমরা ছুটিও না, এটা হার্ড কপিটা নিয়ে ফেলো, ঠিক আছে? নামটা কি ছিল স্যার? এগুলো নামটা তুমি সেশন 1 এর ইয়াটা দেখো, ওখানে লেখা আছে। স্যার জি স্যার, সেশন 1 এর ডেসক্রিপশনে লেখা আছে। স্যার আমার এই প্রেজেন্টে একটুর জন্য মিস হয়ে গেছে স্যার, আমি অনেক ওগুলো দিকে না, আমাকে বাইরের কথাগুলো এখন বলিও না, ওগুলো হলে চ্যাটে জাস্ট জানা রাখো। আচ্ছা, তাহলে বই পড়ার গুরুত্বটা নিয়ে আমি কিছু কথা বললাম, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো তাহলে বই পড়ার গুরুত্বটা বুঝলাম, এখন তাহলে আমরা এই চ্যাপ্টারটা চলে আসি। আমরা চ্যাপ্টার 2 এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। যে ফার্স্ট হচ্ছে সি ক্যারেক্টার সেট। তোমরা এগুলো একটু নিজেরা রিডিং করবা, আশা করা যায় বুঝবা। তো ফার্স্ট চ্যাপ্টারটা চাইলে রিডিং করতে পারো, কিন্তু এটা অপশনাল, না পড়লেও সমস্যা নেই। সেকেন্ড চ্যাপ্টারে সি ক্যারেক্টার সেট। এখন সি ক্যারেক্টার সেট বলতে যে আমরা সি তে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9 এই জিনিসগুলো অলরেডি ইউজ করছি। এরপর আমরা কি প্লাস মাইনাস গুণ ভাগ এই ধরনের ক্যারেক্টার গুলো ইউজ করতে পারি। এখানে মোস্ট অফ দ্য ক্যারেক্টারস আমরা অলরেডি ইউজ করে ফেলছি, তাই না? কোনটা কি বাদ গেছে? আমরা হয়তো এই টু দি পাওয়ার চিহ্নটা হয়তো ইউজ করি নাই, কোশ্চেন মার্কটা স্যার, হ্যাঁ টু দি পাওয়ার ইউজ করি নাই, কোশ্চেন মার্কটাও ইউজ করি নাই, হ্যাঁ মোটামুটি বাকি সব পাওয়ার ক্ষেত্রে আমি করছিলাম তো। বুঝি নাই, পাওয়ার করাই নাই।
আচ্ছা, যাই হোক, বাকি মোটামুটি সবগুলো আমরা মনে হয় করছি এখানে। আচ্ছা, তো এটা আশা করি বুঝলা। তো এখানে হচ্ছে সিতে এই ক্যারেক্টার গুলো ছিল। তারপর একটা প্রোগ্রাম, তুমি ফার্স্ট প্রোগ্রাম রাইটিং ফার্স্ট প্রোগ্রাম অফ সি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এটা অলরেডি আমরা করে ফেলছি। আচ্ছা, এটা একটু পড়ে দেখবা। এরপর চলে আসি যে আইডেন্টিফায়ার্স এন্ড কিওয়ার্ডস। আইডেন্টিফায়ার আর কিওয়ার্ড এগুলো কি জিনিস, ঠিক আছে? তো এগুলো আসলে ফ্যান্সি কিছু নাম আর কি। আমরা প্রথমত ভেরিয়েবল দেখছি না, যেমন ধরো ইন্ট এ, এরকম আমরা লিখতাম না? জি স্যার। একটা ভেরিয়েবল। কিংবা ধরো আবুলও তো আমরা লিখতে পারি, ইন্ট আবুল, সমস্যা তো নাই, তাই না? না স্যার। আচ্ছা, এটাও একটা ভেরিয়েবল। আচ্ছা, আমরা কিছু ফাংশন ইউজ করছিলাম না, এসকিউআরটি? জি স্যার। তো এগুলো হচ্ছে ফাংশন। তো এই যে ফাংশনের একটা নাম কিংবা ভেরিয়েবলের একটা নাম, এই যে নামগুলো আমরা যে বিভিন্ন ভেরিয়েবল বা ফাংশনের নাম দিচ্ছি, এগুলোকেই আমরা বলি কি আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ার গুলোর কিছু বৈশিষ্ট্য আছে, মানে বৈশিষ্ট্য বলতে এগুলোর যে কোনো নামকে আমরা দিতে পারবো। আমরা কি একটা নাম দিতে পারবো, ধরো আবুল তারপরে হোসেন, এরকম করে কি নাম দিতে পারবো ভেরিয়েবলের নাম, ইন্টিজার আবুল হোসেন? না স্যার। এখানে পারবো না, কিছু নিয়ম নিতে আছে। নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে স্টার্টিং এ অবশ্যই মানে একটা লেটার থাকতে হবে। লেটার মানে এ থেকে জেড, স্মল এ থেকে স্মল জেড, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে স্টার্টিং এ। মানে ফার্স্ট ক্যারেক্টারটা এ হইতে পারে, বি হইতে পারে, ক্যাপিটাল এ হইতে পারে, ক্যাপিটাল বি হইতে পারে, অথবা লাস্ট আরেকটা জিনিস হতে পারে আন্ডারস্কোর। আন্ডারস্কোর তো সবাই চিনো মনে হয়, আন্ডারস্কোর না চিনলে আমাকে বলিও। আন্ডারস্কোর হইতে পারে। তো এই এ থেকে জেড, স্মল এ থেকে স্মল জেড আর আন্ডারস্কোর, এগুলোর মধ্যে কিছু একটা থাকতেই হবে শুরুতে। অর্থাৎ আন্ডারস্কোর এ, এ বি, ঠিক আছে, ক্যাপিটাল এ ওয়ান, এরকম হইতে পারবে। মানে শুরুতে কি হচ্ছে যে একটা লেটার অথবা আন্ডারস্কোর এরকম। আচ্ছা, এরপরে কি কি থাকতে পারবে? এরপরে হচ্ছে আবার সেম জিনিসগুলো থাকতে পারবে। এই সেম জিনিসগুলো এ থেকে জেড, স্মল এ থেকে স্মল জেড, আন্ডারস্কোর, এই জিনিসগুলো সবই থাকতে পারবে। আর সাথে কি থাকতে পারবে? যে ডিজিট, সাথে থাকতে পারবে ডিজিট, মানে 0 থেকে 9 এই জিনিসগুলো। অর্থাৎ এ 11 এটা হইতে পারবে, মানে শুরুতে একটা লেটার আছে, শুরুতে হচ্ছে লেটার বা আন্ডারস্কোর এগুলো আছে, আর এরপরে কিছু ডিজিট আছে। অথবা হইতে পারে আবুল, শুরুতে লেটার আছে, এরপরে কি আবার কিছু লেটার আছে। আচ্ছা, 1A কি হতে পারবে? 1A না স্যার। হতে পারবে না, কারণ এখানে শুরুতেই লেটার দিয়ে শুরু হতে পারবে না। আচ্ছা, এ স্যার আবুল হাসানে স্পেস না দিয়ে করা যাবে না স্যার? হ্যাঁ, স্পেস দিলে করা যাবে না, কারণ স্পেস এখানে কোনো ভ্যালিড ক্যারেক্টার না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দিতে পারি আবুল আন্ডারস্কোর হোসেন, এরকম চাইলে দিতে পারি, ঠিক আছে? আন্ডারস্কোর ভ্যালিড। আচ্ছা, শুধুমাত্র ইন্ট আন্ডারস্কোর, এটা কি সম্ভব? আন্ডারস্কোর কি কোনো valid? না, এটাও সম্ভব, এটাও সম্ভব। এটা শুরু হয়েছে আন্ডারস্কোর দিয়ে, সম্ভব তো? অসম্ভব কেন? এটা সম্ভব, শুরু আন্ডারস্কোর দিয়ে হয়েছে আর কি, সমস্যা কি? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আইডেন্টিফায়ার মানে এই যে ভেরিয়েবল বা ফাংশনের নামকরণের আমরা কি নিয়মগুলো দেখলাম। তাহলে দেখো যে এক্স y12 সাম আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর টেম্পারেচার, ক্যাপিটাল টেবল, টেক্সট রেট, এগুলো সব হচ্ছে ভ্যালিড। আর ইনভ্যালিড কি কি? যেমন ধরো ফোর্থ, এটা ইনভ্যালিড কেন? আচ্ছা, আমি আচ্ছা, দেখা যাচ্ছে জিনিসগুলো একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে স্যার। দেখি আমাকে না ফাটা। চ্যাটে একটু বলবা, তোমরা আমাকে সবাই চ্যাটে বলবা, আমি জিজ্ঞেস করি, তাহলে চ্যাটে বলবা যে এখানে 3 নাম্বারটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? 3 নাম্বারটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? ইনভ্যালিড স্যার। যদি চ্যাটে বলতে বলছে। আচ্ছা, ইনভ্যালিড হলে কেন ইনভ্যালিড 3 নাম্বারটা? চ্যাটে বলো। ওই আন্ডারস্কোরের জায়গায় স্যার ওই যে মাঝখানে যে হাইপেনটা দিয়েছে ওটার জন্য। হাইপেন দিয়ে। বলে এত কথা কেন বলে? আরমান, বললাম যে চ্যাটে রেসপন্স করতে। আচ্ছা, তোমারে মিউট করে দেবো আজীবনের জন্য। আচ্ছা, চ্যাটে বলতে হবে কেন ইনভ্যালিড, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা কি ছিল স্যার? কোয়েশ্চেন ছিল যে অর্ডার নং, এই যে 3 নাম্বার এখানে ইয়াটা দেখা যাচ্ছে, এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? আইডেন্টিফায়ারটা এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? অর্ডার নং এটা ইনভ্যালিড স্যার। কেন ইনভ্যালিড সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আশা করি বুঝছো। তাহলে 2 নাম্বার যেটা আছে ওটা ইনভ্যালিড কেন? কারণ ওটাতে কি আছে? ডাবল কোটেশন আছে, আগে পরে থাকা যাবে না, এরর ফ্ল্যাগ। এটা ইনভ্যালিড কেন? মাঝখানে স্পেস আছে। আচ্ছা, তাহলে এইভাবে আইডেন্টিফায়ারের নাম আমরা দিতে পারি।
এরপর আসি কিওয়ার্ডে। কিওয়ার্ড তো তোমরা মনে হয় চিনো। কিওয়ার্ড হতে পারে একটা হচ্ছে যেমন ধরো ফর, ফর একটা কিওয়ার্ড, ফর একটা কিওয়ার্ড, ইফ একটা কিওয়ার্ড, বুঝছো? মানে যেগুলো হচ্ছে স্পেশাল কিছু মিনিং আছে, ঠিক আছে? এরকম আমাকে আর দুইটা কিওয়ার্ডের নাম সবাই বলো তো দেখি চ্যাটে। while আহা, কথা বলে না, চ্যাটে রেসপন্স করো, অন্যদেরকে একটু চিন্তা করতে দাও। ওয়াইল ছাড়া বলো আর দুইটা কিওয়ার্ড যেগুলো তোমরা ইউজ করছো। জুনায়েদ আলম আন্ডারস্কোর থেকে আগেরটা আনসার করছো না, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, অনেকে বলছো স্ক্যানএফ আর প্রিন্টএফ কিওয়ার্ডের কথা বলছো। স্ক্যানএফ প্রিন্টএফ কিন্তু কিওয়ার্ড না। স্ক্যানএফ প্রিন্টএফ হচ্ছে বেসিক্যালি দুটো ফাংশন, ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে ফর ইফ, ঠিক আছে? তো যেগুলো হচ্ছে কোন একটা মানে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা ইউজ করি, যেটা হচ্ছে প্রোগ্রামের অংশ, বেসিক্যালি প্রোগ্রামের অংশ। এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন আর এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন তোমরা এখানে দেখলে বুঝবা যে তোমরা এখানে অনেকগুলো ইউজ করো নাই, কিছু কিছু ইউজ করছো। যেমন ধরো ব্রেক ইউজ করছো, তারপর হচ্ছে ফর ইউজ করছো, তারপর হচ্ছে ইন্ট ইউজ করছো, তারপর হচ্ছে ডাবল ইউজ করছো, এরকম বেশ কিছু ইউজ করছো। ইফ, তারপর হচ্ছে ওয়াইল, এগুলো প্রোগ্রামের অংশ, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের স্যার স্কয়ারের জন্য কিওয়ার্ড ইউজ এগুলো ফাংশন, এটা এগুলো ফাংশন, কি কিওয়ার্ড? এগুলো ফাংশন, ঠিক আছে? আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু আমাকে চ্যাটে করিও, ঠিক আছে? এগুলো ফাংশন, এগুলো কিওয়ার্ড না। স্ক্যানএফ, প্রিন্টএফ, এসকিউআরটি, অ্যাপস, এগুলো হচ্ছে ফাংশন, এগুলো কিওয়ার্ড না, ঠিক আছে? কিওয়ার্ডের লিস্টটা হচ্ছে এখানে যেটা আছে সেটা। এখানের মধ্যে আমরা অনেকগুলো ইউজ করছি, বেশিরভাগই এখনো ইউজ করি নাই। আস্তে আস্তে এই প্রোগ্রাম আমাদের এই কোর্সটা শেষ হতে হতে ইনশাআল্লাহ সবই প্রায় ইউজ করে ফেলবো। আচ্ছা, এবার আসি এ মোর ইউজফুল সি প্রোগ্রাম। মানে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো, ওটার মধ্যে 10-20 কিছু যোগ করে যোগফল দেখাইলো। আমরা এর চেয়েও ইউজফুল প্রোগ্রাম করতেছি অলরেডি, এটাতে স্কিপ করতে পারি। আমরা এবার পরের দিকে যাই। কম্পাইলিং এন্ড এক্সিকিউটিং দ্য প্রোগ্রাম। আমরা বেসিক্যালি ওই একটা প্রোগ্রাম কম্পাইল করা থেকে শুরু করে এক্সিকিউট করা পর্যন্ত সবগুলোই একটা ক্লিকেই করে ফেলি। ওই F9 বাটনটা চাপ দিলে সবগুলো আসলে হয়ে যায়। ওই জিনিসগুলো তোমরা একটু পরে দেখবা। আমরা বেসিক্যালি 2.7 এখান থেকে একটু ডিটেইলস আলোচনা করি। সি তে বেসিক ডেটা স্যার টাইপ, আপনার কথাটা একটু বেজে বেজে আসতেছে। সি তে বেসিক ডেটা টাইপ 4টা। সি তে বেসিক ডেটা টাইপ 4টা। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। সি তে বেসিক ডেটা টাইপ 4টা। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। আমরা এখান থেকে কয়টা নিয়ে কাজ করছি? দুইটা নিয়ে, ইন্টিজার আর ডাবল নিয়ে। আজকে আমরা ক্যারেক্টার আর ফ্লোট নিয়ে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে ইন্টিজার, ডাবল যেগুলো নিয়ে আমরা পড়ছি বললাম, ওগুলো আরেকটু ভেতরে গিয়ে দেখি যে কি হয় আসলে ওখানে। স্যার বাইট বলতে কি বুঝে একটু যদি সংক্ষেপে বলতেন। বাইট এখন ইন্টিজার কি জিনিস ওটা একটু আমরা দেখি। ইন্টিজারে বেসিক্যালি আমরা কি রাখতাম? যে পূর্ণ সংখ্যা। ইন্টিজারে আমরা কি রাখতাম? পূর্ণ সংখ্যা। আর ডাবলে রাখতাম কি? রিয়েল নাম্বার গুলো, ভগ্নাংশ গুলো। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডাবল হচ্ছে ভগ্নাংশ, ডেসিমাল পয়েন্ট। ফার্স্টে দেখি, ধরো আমি ইন্ট a ইকুয়ালস 5 এরকম লিখলাম। তাহলে আমাদের যে মেমোরি আছে, র্যাম আছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমার র্যাম, এটা আমার র্যাম, ঠিক আছে? এই র্যামের মধ্যে এই এর জন্য একটা জায়গা নেবে, এই এর জন্য একটা জায়গা নেবে। ওই জায়গাতে 5-এর বাইনারিটাকে রাখবে। 5-এর কি? বাইনারিটাকে রাখবে। 5 যে আছে ওই 5-এর বাইনারিটাকে এই জায়গাটাতে রাখবে। এখন এই জায়গাটা কত বড়? জায়গাটা হচ্ছে 4 বাইট। জায়গাটা কত? 4 বাইট। জায়গাটা কতটুকু বললাম? 4 বাইট। এটা আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে 2 বাইট, তবে সাধারণত আমরা 4 বাইট জায়গা এক্সপেক্ট করি। 4 বাইট জায়গা দেয়, এক্সপেক্ট করি না, বেসিক্যালি দেয় সাধারণত কম্পাইলার গুলো। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 2 বাইট। মানে কোনো কম্পাইলার 2 বাইটও দিতে পারে, কোনো কম্পাইলার 4 বাইটও দিতে পারে। কোনো কম্পাইলার বলতে কি বোঝাচ্ছি? যে তোমার শুধুমাত্র এই সি প্রোগ্রামটা কম্পাইল করার জন্য বিভিন্ন কম্পাইল আছে, মানে বিভিন্ন কম্পাইলার আছে। একটা সি প্রোগ্রাম তুমি বিভিন্ন রকম কম্পাইলার দিয়ে কি করতে পারো? কম্পাইল করতে পারো। আমরা কোড বক্সে সাধারণত যেটা ইউজ করি GNU কম্পাইলারটা ইউজ করি। এটা ছাড়াও আরো অনেক ধরনের কম্পাইলার আছে, ঠিক আছে? তোমরা সাধারণত বিভিন্ন অনলাইন জাজগুলোতে প্রবলেম সাবমিট করার সময় দেখো যে ওখানে কম্পাইলার সিলেক্ট করতে বলে। তো ওখান থেকে আসলে দেখবা যে সি এর জন্য অনেক ধরনের কম্পাইলার পাওয়া যায়। তো কিছু কম্পাইলার তোমাকে 2 বাইট দিতে পারে, কিছু কম্পাইলার 4 বাইট দিতে পারে। তো তুমি স্ট্যান্ডার্ড হচ্ছে 2 বাইট, এটা তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা দেবেই। তবে কেউ 4 বাইটে দিতে পারে। আচ্ছা 2 বাইট 4 বাইট এগুলো কি? বক্তব্যের কথা বলতেছি, এগুলো একটু বুঝাই।
আচ্ছা, তোমরা বিট সম্পর্কে কি জানো? এক বিট বলতে কি বোঝায়? 4 বাইট না, এক বিট বলতে বোঝায় যে আমাদের এই বিশাল একটা র্যাম আছে, র্যাম যেটা আছে ওই র্যামের একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে হয় একটা 1 থাকতে পারে অথবা অথবা একটা 0 0 থাকতে পারে। এই 1 আর 0 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু থাকতে পারে। এরকম করে আমাদের কি আমাদের গিগা গিগা বিট জায়গা আছে, মানে প্রচুর কোটি কোটি আমাদের বিট জায়গা আছে এক একটা র্যামে। কোটি না, মানে আসলে শত কোটি জায়গা আছে আর কি, অনেক বেশি কোটির চেয়েও। তো যাই হোক, তো এখন বাইট বলতে কি বোঝায় বুঝো? এক বাইট, এক বাইট Yes, sir. 8 বিট। 8 বিট। এক বাইট সমান বেসিক্যালি 8 বিট। তো এরকম 8টা বিট, ঠিক আছে? এরকম 8টা বিট, তার মানে এখানে 1 0 1 0 0 0 1 0 এরকম কিছু একটা তুমি রাখতে পারবা, ঠিক আছে? অথবা তুমি ধরো 8 বিটের মধ্যে এরকম সবগুলো 0 রাখলা, 0 0 0 1 0 1 এরকম একটা রাখতে পারলা। এই ধরনের বিভিন্ন কি 8টা বিট তুমি এখানে রাখতে পারবা। আচ্ছা, ভালো কথা। একটা ইন্টিজার কয় বাইট বললাম? 4 বাইট। একটা ইন্টিজার কয় বাইট বললাম? 4 বাইট। 4 বাইট। তো 4 বাইট মানে তাহলে কয় বিট হয়? 4টা। 32 বিট। 4 বাইট মানে 32 বিট। আচ্ছা, এবার আসি। এবার ইন্টিজারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? আমরা একটু হিসাবের সুবিধার জন্য আপাতত ইন্টিজার ধরে নেই যে শুধুমাত্র 4 বিট। ইন্টিজার কত বিট ধরে নিলাম? 4 বিট ধরে নিলাম। 4 বিট ধরে নিলাম, এটা হচ্ছে ইন্টিজার ধরে নিলাম। 32 বিটটা আপাতত বাদ দিলাম, একটু তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য 4 বিট ধরে দিলাম। আচ্ছা, তাহলে এখানে 5 যদি রাখি তাহলে 5 কে কিভাবে রাখবে? 5 কে যদি রাখি কিভাবে রাখবে? এদিকে 1 0 1 আর শুরুতে 0 রাখবে। শুরুতে এখানে যদি 31টা মানে আরো অনেকগুলো ঘরে যদি থাকে সবগুলোতে কি রাখবে? সে 0 রাখবে। মানে শুরুতে সব 0, তারপরে 1 0 1 1 0 1 মানে তো তোমরা মনে হয় বুঝো 5 আর কি। আচ্ছা, 5 না হয়ে যদি 6 হতো তাহলে কি রাখতো? 5 না হয়ে যদি 6 হতো তাহলে কি রাখতো? 1 1 0 হ্যাঁ, 6 হলে 1 1 0 0 1 1 0 এরকম রাখতো। 6 হলে 0 1 1 0 এরকম রাখতো, কারণ 6 এর বাইনারি হচ্ছে কি 1 1 0, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করে ওটাকে রাখে। আচ্ছা, এবার শুরুতে 0 কেন রাখতেছে বললেন? হ্যাঁ, শুরুতে 0 বলতে তোমার যদি এখানে 31 বিট হয় তাহলে এখানে ধরো 1 1 0 রাখলা লাস্টের দিকে, তাহলে শুরুর ঘরগুলোতে তুমি কি রাখবে? আচ্ছা, কিছু একটা তো রাখতে হবে। এখন আমরা শুরুর ঘর তো যদি 1 রাখি তাহলে তো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার তো 0 রাখতে হবে। আচ্ছা, তবে এটাই শেষ কথা না। তারগুলো বাইনারি অক্টাল এগুলো না স্যার? সরি, বাইনারি ল্যাঙ্গুয়েজ অক্টাল এগুলো না স্যার? 8421 কনসেপ্ট এটা বাইনারি আচ্ছা, বাইনারি বলতে বোঝাচ্ছে যে মানে ওই, আচ্ছা বাইনারি, বাইনারি কি জিনিস? আচ্ছা, যেমন 6 কে আমরা বাইনারিতে কনভার্ট করতাম, মনে আছে যে 2 দিয়ে ভাগ করে জি স্যার। হয় 0, তারপর আবার 2 দিয়ে ভাগ করে 2 একে 2 এদিকে 1, আবার 2 দিয়ে ভাগ করে 2 এ 0 0 আর এদিকে কি থাকে 1 থাকে, ঠিক আছে? তারপর এটা 1 1 0 উল্টা থেকে লিখে যেতাম, তারপর মনে আছে? জি জি স্যার স্যার জি স্যার। এটা করতাম আর কি, বাইনারিতে কনভার্ট করতাম। দশমিককে বাইনারিতে প্রকাশ। আচ্ছা, এটাকে যদি আরেকটু অন্যভাবে বলি সেটা হচ্ছে যে বাইনারিতে শুধুমাত্র 2টা সংখ্যা থাকে, মানে 2টা ডিজিট থাকে, 0 অথবা 1, 0 অথবা 1। আমাদের ডেসিমেলে 10টা অঙ্ক থাকে, 0 1 2 3 এরকম করতে করতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক থাকে। ডেসিমেলে 10টা অঙ্ক থাকে, বাইনারিতে 2টা অঙ্ক থাকে। অক্টাল যদি বলো তাহলে হচ্ছে 0 1 2 3 ডট 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 7 পর্যন্ত, টোটাল 8টা ডিজিট থাকে। আচ্ছা, কেউ যদি আমার কথা বুঝে থাকো তাহলে একটু হাত তোলো, মানে পারফেক্টলি যদি বুঝে থাকো তাহলে হাত তোলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার এন্ডের সমস্যা। আচ্ছা, হাত নামাই ফেলো। আচ্ছা, তাহলে বাইনারিতে হচ্ছে 2টা ডিজিট থাকে, ডেসিমেলে হচ্ছে 10টা ডিজিট থাকে, অক্টালে 8টা ডিজিট থাকে। আমাকে চ্যাটে সবাই বলো তো দেখি হেক্সাডেসিমেলে কয়টা ডিজিট থাকে? চ্যাটে সবাই বলো হেক্সাডেসিমেলে কয়টা ডিজিট থাকে? হেক্সাডেসিমেলে কয়টা ডিজিট থাকে? স্যার বাইট বলতে কি বোঝায়? স্যার বাইট বলতে বোঝায় যে মানে 1 বাইট বলতে বোঝায় যে 8টা পাশাপাশি বিটের সমষ্টি। 8 বিটে 1 বাইট, পাশাপাশি র‍্যামের স্যার পাশাপাশি বুঝছি 8টা বিট, ওটা হচ্ছে। স্যার এটা আমি বুঝছি, আগে প্রশ্নের কোশ্চেন করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অক্টাল মানে হেক্সাডেসিমেলে কয়টা ডিজিট বললাম? যে 16টা বেসিক্যালি। 0 1 2 3 এরকম করতে করতে 9 পর্যন্ত যাবে, তারপরে এ বি সি ডি ই এফ, টোটাল 16টা ডিজিট থাকে, ঠিক আছে? এগুলো হয়তো তোমরা পড়ছিলা,
এখন হয়তো ভুলে গেছো আর কি, তাও একটু স্মরণ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে আমি তাহলে আরেকটু ছোটখাটো কিছু কথা বলি। যেমন আমি ফার্স্টে অক্টালেটটা নিয়ে বলি। অক্টালে কয়টা ডিজিট বললাম? 7টা। অক্টালে 7টা। আমি তাহলে আটটা না? সরি 8টা ডিজিট থাকে। হ্যাঁ, অক্টালে 8টা ডিজিট থাকে। যে 0 থেকে শুরু করে 0 1 2 পর্যন্ত 3 4 5 6 7। অক্টালে হচ্ছে 7, তোমার কি এরকম 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট থাকবে। এরপরে 7 এর পরে কি আর 8 কেমনে লিখবে তাইলে? 8 লিখতে গেলে 10 লিখতে হবে তার। বেসিক্যালি সে 8 লিখতে পারে না, এখানে 10 এ চলে আসবে। তারপরে 11 12 13, ঠিক আছে? তারপর হচ্ছে 14 15 16 17, 17 পরে আর কি 20 হবে স্যার। 20 চলে আসবে। 21 22। বোঝা যাচ্ছে না জিনিসটা? ইয়েস স্যার। আর আমি যদি এটা ডেসিমেল ইয়াটা লিখি, রিপ্রেজেন্টেশনটা লিখি, তাহলে ডেসিমেলে বেসিক্যালি এরকম 9 10 11 ঠিক আছে? 11 12 13 14 15 16 17 18 এভাবে যাবে। তাহলে অক্টালটাকে আমি চাইলে এভাবে ডেসিমেলে লিখতে পারি। ঠিক আছে? অক্টালটাকে আমি চাইলে এভাবে কি, তাহলে দেখো অক্টালের ডেসিমেলের মধ্যে ইয়াটা বুঝলা, মানে কিভাবে জিনিসটা যাচ্ছে? ইয়েস স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় কি আমি একটু হেক্সাডেসিমেলটাও দেখাই দিই। ঠিক আছে? হেক্সাডেসিমেলটাও তাহলে দেখাই দিই কিভাবে হয়। আচ্ছা, হেক্সাডেসিমেলটা না দেখে আমি তার চেয়ে ইয়াটাই দেখাই, বাইনারিটা দেখাই। বাইনারিটা দেখাই। 0 এর বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 1। আচ্ছা দেখো জিনিসটা কিভাবে আসে দেখো। 0 1 এর পরে তারপরে কি আরেকটা তুমি 2 দিতে পারবা? না স্যার। তাহলে দিতে হবে 10। না স্যার 1 0 দিতে হবে। 1 0 এর পরে তারপরে 1 1 দেওয়া যাবে। 11 তারপরে আর তো 12 দেওয়া যায় না, তাহলে 1 0 0 নিয়ে আসতে হবে। 101 তারপরে 1 0 1, তারপরে 1 1 0, তারপরে 1 1 1। এরপর তো আর 1 2 2 এরকম দেওয়া যাচ্ছে না, তাহলে আবার 1 0 0 0 1000, তারপর 1001, তারপর 1001 এর পর 1002 পারতেছি না, তাহলে 1010, তারপর 1011। ঠিক আছে? তাহলে 12 এর ক্ষেত্রে কি হবে? 1 1 0 0, তারপরে 1 1 0 1, 1 1 1 0, 1 1 1 1। ঠিক আছে? তারপর 16 এর ক্ষেত্রে 1 0 0 0 0 এরকম এইভাবে করে যেতে থাকে আর কি। ঠিক আছে? বাইনারিতে তো 0 এর পর 1, তারপরে তো আর 2 আসতে পারতেছে না, তাহলে 10 চলে আসবে। 10 এর পর 11, 11 এর পর যেহেতু আমার শুধুমাত্র 0 আর 1 এই দুইটা ডিজিটই আছে, আর কোনো ডিজিট নাই, এগুলো দিয়ে আবার কি একের পরে শূন্য অ্যাড করে করে বাড়াইতে হবে। আচ্ছা, মাবরুর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা ডেসিমেল থেকে চাইলে ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি? দেখো, ধরো ডেসিমেলে আমার একটা সংখ্যা আছে 13, আমরা এই জিনিসটা এভাবে লিখে ফেলি যে, দেখো এটা একটু সবাই খেয়াল করো, এই জিনিসটা আমাদের লাগে 64 32 16 8 4 2 1 এগুলো লিখলাম। 64 32 16 8 4 2 1। এখন 13 যদি এই সংখ্যাগুলোকে যোগ করে করে যদি আমি 13 বানাইতে চাই, তাহলে আমার সবার আগে কোন সংখ্যাটা বাম পাশ থেকে আসলে সবার আগে কোন সংখ্যাটা নিতে পারবো? 8 16 নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 কে নিতে পারবো। আচ্ছা, 8 যদি বাদ দিই তাহলে আর কত থাকে? 5 থাকে। 8 এর সাথে 5 লাগবে আরো, তো 5 বানাইতে গেলে 4 লাগবে। 1 তারপর 4 তারপর 1। আচ্ছা আমি বলি তাহলে যারা বুঝতেছে না তাদেরও সুবিধা হবে। আচ্ছা, 8 এর পরে তারপরে 4 নিতে পারি। 8 চলে গেলে 5 থাকে, তো 5 এর জন্য 4 লাগে, তো 4 নিলাম একটা। তো তাহলে আর বাকি থাকে কি 1, তো 2 নিলে ওটা 1 এর চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে শুধু একটা 1 লাগতেছে, তাহলে 2 এর নিচে একটা শূন্য দেব, তাহলে 1 1 0 1। এটাই হচ্ছে 13। ধরো 17 বললাম, 17 এর জন্য আমার এখানে শুরু থেকে কোনটা লাগবে? 16 লাগবে। 16 চলে গেলে আর বাকি থাকে 1, তো 1 মানে হচ্ছে কোনটা? এই 1, তাহলে বাকিগুলোতে শূন্য বসাই দিলাম, এটা হচ্ছে 17। আমার ধরো এখন বানাতে হচ্ছে 63 বানাতে হচ্ছে, তো 63 এর জন্য আমার কি লাগবে? 64 নিলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটা 32 নেব। 32 নিলে আর বাকি থাকে কত? 31। 31 এর জন্য 16 লাগে একটা, 16 গেলে আর থাকে কত? 15। 15 এর জন্য 8 লাগে একটা, 8 চলে গেলে আর কত থাকে? 7 থাকে। 7 এর জন্য 4 লাগে একটা, 4 চলে গেলে আর কত থাকে? 3 থাকে। 3 এর জন্য একটা 2 লাগে আর একটা 1 লাগে। এটা হচ্ছে বেসিক্যালি 63। তো আমরা চাইলে এভাবে 2 এর গুণিতকগুলোকে উপরে লিখে ফেলে তারপরে ফার্স্টে কোনটা লাগে তারপরে কোনটা লাগে এভাবে ওগুলো নিচে একটা 1 বসাই দিলে বেসিক্যালি আমরা স্যার বাইনারি। উপরে যেগুলো আছে এগুলা বসাইলে হয়ে যাবে 64 32 16 8 এগুলা।
মানে এগুলো বরাবর বসাবো আর কি। হ্যাঁ, ওগুলো আগে উপরে লিখে ফেলবো, তারপরে ওগুলো বরাবর এখানে বসাই দেবো, এভাবে করে কনভার্ট করতে পারবো। এখানে হচ্ছে বেসিক্যালি 2 এর পাওয়ার গুলো লিখছে, একটু দেখলে বুঝতে 1 2 4 8 16 32 এভাবে 2 এর পাওয়ার গুলো বেসিক্যালি লিখছে। তো এভাবে চাইলে আমরা কি কনভার্ট করতে পারি ডেসিমেল থেকে ওই তোমার কি বাইনারিতে কনভার্ট করতে পারি। বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করাটাও আসলে উল্টা প্রসেস। যেখানে 1 আছে 1 বরাবর তাহলে কি আছে 1, ওইটাতে যোগ করলাম, 1 বরাবর যেগুলো আছে ওগুলোতে যোগ করে দিলেই হয়ে যায়। একটা উল্টা প্রসেস আছে। যাই হোক, এটা একটু তাহলে রিলেটেড কিছু কথাবার্তা বললাম। আমরা ছিলাম এখানে, তো কোথায় ছিলাম, যে বেসিক্যালি ইন্টিজারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এখন দেখো তাহলে ইন্টিজারকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা এখানে কি করতেছি, সরি, আমরা তাহলে এখানে যেটা বললাম যে একটা ইন্টিজারকে বাইনারিতে কনভার্ট করে ওই কনভার্সনটা এখানে রাখে, বাইনারিতে কনভার্ট করে বাইনারি কনভার্সনটা এখানে রাখতেছে। ঠিক আছে, এবার আসি, একটা ইন্টিজার হচ্ছে 32 বিট। আমরা হিসাবের সুবিধার জন্য কত বিট বললাম, 4 বিট। এখানে একটু ফেরত আসেন। এবার 4 বিটে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত ইন্টিজার রাখতে পারি একটু চিন্তা করি। আচ্ছা দেখো, 4 বিটের মধ্যে প্রথম বিটটা বাদ। প্রথম বিটটা কি বাদ, ওই বিটটা হচ্ছে সাইন বিট। বাদ। এটাকে কি বলে, সাইন বিট। 0 হলে প্লাস 1 হলে মাইনাস। হ্যাঁ, সাইন বিটে যদি 0 রাখি তাহলে ওটা হচ্ছে পজিটিভ নাম্বার, সাইন বিটে যদি 1 রাখি ওটা হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ সাইন বিটে 0 হলে পজিটিভ, 1 হলে নেগেটিভ। আচ্ছা, তাহলে 4 বিটের মধ্যে আমরা এখন হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি ইন্টিজার 4 বিট। তো 4 বিটের মধ্যে প্রথম বিটটা বাদ, বাকি আছে কয় বিট, 3 বিট। এখন আমাকে এখন একটু এই জায়গায় খেয়াল করি, 3 বিটের মধ্যে আমি 3 বিটের মধ্যে আমি সর্বোচ্চ কয় ধরনের কম্বিনেশন রাখতে পারবো 0 1 এর, আমাকে চ্যাটে বলবা, চ্যাটে বলো 3 বিটের মধ্যে আমি 0 1 এর সর্বোচ্চ কয় ধরনের কম্বিনেশন রাখতে পারবো। 3 বিট না 3 বাইট? 3 বিটের মধ্যে, বিট 3টা বিট, 1 2 3টা বিটের মধ্যে 0 1 এর সর্বোচ্চ কয়টা কম্বিনেশন রাখতে পারবো, মানে 0 0 0 0 0 1 0 1 0। আমি লিখে ফেলি, তার মধ্যে তোমরা বলে ফেলো, মানে চ্যাটে লিখে ফেলো আর কি। তোমরা কথা বলিও না, তোমরা চ্যাটে রেসপন্স করো, সবাইকে একটু চিন্তা করার সময় দাও। বেসিক্যালি দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কম্বিনেশন আমরা রাখতে পারি। এর বাইরে কোনো কম্বিনেশনকে আমরা রাখতে পারি, মানে 8 ধরনের কম্বিনেশন এটা আমরা রাখতে পারি, তাই না? এই 3 বিটে হয় 3টা 0 অথবা প্রথমটা 1 তারপর 2টা 0, এরকম করে এর বাইরে তো কোনো কিছু রাখতে পারি না, তাই না? বোঝা গেছে জিনিসটা? এখনো অনেকে 6 লিখতেছো, কেন লিখতেছো বুঝতাম না, আমি তো স্পয়লার দিয়ে দিলাম। আবার একজন বলে 3টা, কেন 3টা বলতেছো? মিহান আছো? সরি স্যার, 3 আর 8টা স্যার, সরি স্যার। তো তুমি দেখতেছো না আমি কি বলতেছি? স্যার ভুলে চলে গেছে স্যার, আর মাইকটা অন করে দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এখন তাহলে 3 বিটে এভাবে 8টা কম্বিনেশন রাখা যায়। এই জিনিসটা আসলে কোত্থেকে পাচ্ছি একটু খেয়াল করি। আচ্ছা ধরো 1 বিটে আমরা কয়টা কম্বিনেশন রাখতে পারি, হয় 1 অথবা 0, দুইটা। ধরো 2 বিট আছে, 2 বিটে কয়টা কম্বিনেশন রাখতে পারি, 0 0 0 1 1 0 1 1, মানে কয়টা হচ্ছে 4টা। 3 বিটে কয়টা পেলাম, 3 বিটে আমরা এরকম কয়েকটা হিসাব করে দেখলাম যে 8টা পাওয়া যাচ্ছে। তাহলে দেখি বলতো 31 বিটে কয়টা কম্বিনেশন পাওয়া যাবে, 31 বিটে এরকম কয়টা কম্বিনেশন পাওয়া যাবে, চ্যাটে বলো দেখি সবাই। 31 বিটে কয়টা কম্বিনেশন পাওয়া যাবে, 1 বিটে 2টা, 2 বিটে 4টা, 3 বিটে 8টা, তাহলে 31 বিটে কয়টা, একজন 62 বলছো, কিন্তু ও খেয়াল করো নাই 2 এর পরে 4, 4 এর পরে 6 না গিয়ে 8 এ গেছে। আচ্ছা 31 বিটে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 31টা কম্বিনেশন পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার 31টা। আচ্ছা এটা আমরা কোথা থেকে পাচ্ছি, এগুলো হচ্ছে ওই কম্বিনেশন পারমুটেশন ওগুলো থেকে। দেখো আমার যদি 4টা বিট থাকে, প্রত্যেকটা বিটে আমার চয়েস কয় ধরনের, 2 ধরনের না? তো এই বিটে 2 ধরনের বসতে পারে, এই বিটে 2 ধরনের, এই বিটে 2 ধরনের, এই বিটে 2 ধরনের, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এত ধরনের টোটাল কম্বিনেশন সম্ভব। এরকম কিছু জিনিসপত্র পড়ছিলাম মনে হয়। এটাকে যদি একটু অন্যভাবে, আমি চ্যাট বক্সে দিছি স্যার, টু দি পাওয়ার 31 এটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে ধরো 1 বিটে আমাদের
কম্বিনেশন হতে পারে কয়টা? আমরা 2 বিটেরটা চিন্তা করি, 2 বিটেরটা। প্রথম বিটে ধরো আমাদের 1 বসতে পারে, তো প্রথম বিটে 1 হইলে দ্বিতীয় বিটে কি হতে পারে? 1ও হইতে পারে, 0ও হইতে পারে। আচ্ছা, প্রথম বিটে আবার কি হইতে পারে? 0 হইতে পারে। প্রথম বিটে 1 হইলেও দ্বিতীয় বিটে 1 হতে পারে, আবার কি 0 হতে পারে। আচ্ছা, ধরো আমাদের 3টা বিট, তো প্রথম বিটে ধরো 1, তাহলে দ্বিতীয় বিটে 1 হইতে পারে, 0 হইতে পারে, তৃতীয় বিটে 1 হইতে পারে, 0 1 0। অথবা প্রথম বিটে কি হইতে পারে? 0, তাহলে দ্বিতীয় বিটে 1 অথবা 0, তৃতীয় বিটেও 1 অথবা 0, 1 অথবা 0। এভাবে করে জিনিসটাকে চিন্তা করা যায় না? প্রবাবিলিটি ট্রি মতো হচ্ছে তুমি স্যার। এভাবে ট্রি আকারেও চিন্তা করতে পারো, ঠিক আছে? জি স্যার। আকারে চিন্তা করতে পারো, তুমি এভাবে কম্বিনেশন আকারে চিন্তা করতে পারো, তোমার যেভাবে খুশি তোমার সেভাবে চিন্তা করতে পারো। তবে মূল কথা হচ্ছে কি, এখানে আমার যদি 3টা বিট থাকে তাহলে 2 টু দি পাওয়ার 3 ধরনের কম্বিনেশন আমি পাচ্ছি, 2টা বিট হলে 2 টু দি পাওয়ার 2 ধরনের কম্বিনেশন পাচ্ছি, একটা বিট হলে 2 টু দি পাওয়ার 1 ধরনের কম্বিনেশন পাচ্ছি। আমরা ফিরে আসি তাহলে এখানে। তাহলে আমাদের ইন্টিজারটা এখন কয় বিটের ছিল? ইন্টিজারটা কয় বিটের ছিল? বিট স্যার। কেমনে 3 বিট? না স্যার 4 বিট। 4 বিটের ছিল। প্রথম বিটটা তো সাইন বিট, ওটা বাদ। জি স্যার। প্রথম বিটটা সাইন বিট, ওটার হিসাব থেকে বাদ দিলাম, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে, প্রথম সাইন বিটটা হিসাব থেকে বাদ দিছি। তাহলে 4 বিটের মধ্যে তাহলে আমরা 3 বিট ইউজফুল পাচ্ছি, 3 বিট ইউজফুল পাচ্ছি। আচ্ছা, 3 বিটে 8 ধরনের কম্বিনেশন। তো 8 ধরনের কম্বিনেশনের প্রত্যেকটারে আমি একটা একটা নাম দিই ধরো। তাহলে আমি সর্বোচ্চ কত পর্যন্ত সংখ্যারে রিপ্রেজেন্ট করতে পারছি? 7 পর্যন্ত না? তার মানে বলতে পারি না যে 2 টু দি পাওয়ার 3 - 1 এই সংখ্যাটারে সর্বোচ্চ আমি রিপ্রেজেন্ট করতে পারি? ইয়েস স্যার। জি স্যার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা স্যার, Yes, ওই sir. যে -1 যেটা দিছেন ওটা কি 0 এর জন্য দিছেন যে? হ্যাঁ, কারণ 0 একটা আছে না, এজন্য 2 টু দি পাওয়ার 3 - 1 মানে 7 পর্যন্ত আর কি, এটার মান হচ্ছে 7। টোটাল 8টা, ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 7 আর কি। তাহলে পজিটিভ দিকে আমি 0 থেকে 7 পর্যন্ত করতে পারি। আচ্ছা, এটা তো 3 বিটের হিসাব বললাম, তাহলে 32 বিট যদি হয়, 32 বিটের যদি, সরি এটা তো 4 বিটের ইন্টিজার, এখন 32 বিটের ইন্টিজার হইলে আমি সর্বোচ্চ কত পর্যন্ত ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারবো? 31 স্যার। এই 2 টু দি পাওয়ার 31 - 1। 2 টু দি পাওয়ার 31 - 1। এবার তুমি যদি এটা এটা বুঝি নাই। আচ্ছা, হ্যাঁ, না বুঝতে পারি। 3 বিট মানে 4 বিটের একটা ইন্টিজারে প্রথমটা হচ্ছে সাইন বিট, আর বাকি কম্বিনেশন কয়টা পাওয়া যায়? 8টা কম্বিনেশন। 8টা কম্বিনেশনের প্রথমটা হচ্ছে 0, দ্বিতীয়টা হচ্ছে 1, তৃতীয়টা হচ্ছে 2, এরকম করতে করতে কত পর্যন্ত পাইছি? 7 পর্যন্ত। 7 মানে কি আসলে 2 টু দি পাওয়ার 3 - 1 না? তাহলে 3 বিট যদি হয় তাহলে সর্বোচ্চ কোন সংখ্যাটা আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারতেছি? 7 কে। 3 বিট হলে সর্বোচ্চ 7 কে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে 32 বিট হইলে, সরি 4 বিট হলে একটা সাইন বিট বাদ দিয়ে সর্বোচ্চ 7 কে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে 32 বিট হলে সর্বোচ্চ কত পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি? 2 টু দি পাওয়ার 31 - 1। 2 টু দি পাওয়ার 31 - 1। বোঝা গেছে? না বুঝলে বলো, আবার বলবো, সমস্যা নেই। কেউ না বুঝলে একটু মাইক্রোফোনটা অন করে আমাকে বলো। তো সাইন বিটটা কেন বাদ দিছেন? সাইন বিটে 0 হইলে পজিটিভ নাম্বার, 1 হইলে নেগেটিভ নাম্বার। আমরা তো শুধু পজিটিভ নাম্বার হিসাব করলাম, নেগেটিভ লাগবে না আমাদের? স্যার এটা কি 32 বিট ধরছেন যে এখান থেকে বাদ দিতে হবে যে সাইন বিটটা? না না, 32 বিট থেকে সাইন বিট বাদ হ্যাঁ, 32 বিট থেকে 1 বিট হচ্ছে সাইন বিট, ওটা বাদ, বাকি 31 বিট। তো 31 বিটে আমরা কয়টা টোটাল রিপ্রেজেন্ট মানে কত পর্যন্ত ভ্যালুকে বসাতে পারবো? 2 টু দি পাওয়ার 31 - 1 পর্যন্ত। দেখো 3 বিটে সর্বোচ্চ ভ্যালু কোনটা পাচ্ছি আমরা? 7 পাচ্ছি না? জি স্যার। ওটা কোত্থেকে পাইলাম? 2 টু দি পাওয়ার 3 - 1, কারণ আমার টোটাল কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টা, টোটাল কম্বিনেশন 3 টু দি পাওয়ার 3 টা। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তার স্যার থেকে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি ওখানের মধ্যে বলছেন যে ফার্স্ট ঘরে মানে সাইন বিটে ওখানে যদি 0 থাকে এটা মাইনাস আসবে, তাই না? তো যদি এই ওখানের মধ্যে আবার লিখছেন এই যেগুলো যদি 5 হয় তাহলে প্রথম ঘরে কিন্তু 0 আসতেছে। হ্যাঁ। তো ওইটা তো নেগেটিভ না। না, আমি তো এখনো নেগেটিভ নাম্বার নিয়ে কথা বলি নাই, নেগেটিভ নাম্বার আসতেছে একটু পরে। ফার্স্ট বিটটাতে মানে আমি যদি 5 কে রাখি তাহলে প্রথম বিটে 0 থাকবে, তারপর 1 0 1 থাকবে। আমি বললাম না যে পজিটিভ নাম্বারের শুরুতে 0 থাকে, এরকম। 0 থাকলেও নেগেটিভ বলতেছে, 0 থাকলে না 0 থাকলে নেগেটিভ না, 0 থাকলে শুরুতে 0 থাকলে ওটা পজিটিভ। আচ্ছা, তো অর্থাৎ এই সবগুলো সংখ্যার শুরুতে কিন্তু 0 আছে। এগুলো যেহেতু পজিটিভ নাম্বার, সবগুলোর শুরুতে তুমি ধরে নিতে পারো যে 0 আছে। আচ্ছা, নেগেটিভ সংখ্যা কিভাবে রিপ্রেজেন্ট করে ওটা আসতেছি আমি। ধরো সবগুলোতে 0 আছে, এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার।
আচ্ছা, তাহলে কি বললাম, 2^3 - 1 এটা কোথা থেকে পাচ্ছি? কারণ 2^3 সংখ্যক কম্বিনেশন, আর প্রথম কম্বিনেশনটা 0, তারপর এগুলো হচ্ছে কি 1 2 3 এভাবে করতে করতে 7 পর্যন্ত যাবে। এটা হচ্ছে 4 বিটের ক্ষেত্রে। তাহলে 32 বিটের ক্ষেত্রে কি হবে? সাইন বিট একটা বাদ দিলে 2^31 - 1 এই পর্যন্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে 2^31 - 1 এটার সংখ্যাগত মান কত? 2^31 - 1 যদি দেখো তাহলে দেখবা যে এরকম একটা সংখ্যা 214748367। মানে আমি এটা সহজে মনে রাখার জন্য তোমাদেরকে বলছিলাম না যে মাথায় রাখবা যে 2 × 10⁹, ঠিক আছে? ওইটাই হচ্ছে এটা। দেখো 2 এর পরে 9টা ডিজিট, 2 × 10⁹। এটা সহজে মনে রাখার জন্য বলছিলাম, কিন্তু মূল সংখ্যা হচ্ছে এটা। আর এই সংখ্যাটা আসছে কোথা থেকে? ওই 2^31 - 1 এখান থেকে। 32 বিটের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে 32 বিট ইন্টিজারের জন্য। 32 বিট ইন্টিজার যদি 32 বিট না হয়, তোমার 16 বিট হয়ে যায়, তাহলে কি হবে? 15 - 1 স্যার। 15 - 1 একটা সাইন বিট। জি স্যার। একটা বিট চলবে। যাই হোক, আর ইন্টিজার যদি 64 বিটের হয়ে যায়, 63 - 1 হবে স্যার। 63 - 1। আচ্ছা, ওটাকে আর ইন্টিজার বলে না, ওটাকে লং ইন্টিজার বলে। ওটা নিয়ে আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। স্যার কোনটা স্যার? লং ইন্টিজার স্যার? একটু পরে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার দেখো, তাহলে 2^31 - 1 আমরা এটা সহজে মনে রাখার জন্য ধরবো কি 2 × 10⁹। আচ্ছা, এবার আসি নেগেটিভ নাম্বার নিয়ে কথাবার্তা বলতেছো তোমরা, তোমাদের মধ্যে নেগেটিভিটি বেশি, শুধু নেগেটিভ নিয়ে চিন্তা করো। আচ্ছা, যাই হোক, তাও বলি নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বার মানে এগুলো সব কি হবে? 1 হবে। এগুলো সব কি হবে? 1 হবে। কয়টা কম্বিনেশন পাইলাম? 8টা। ফার্স্টে এটাকে আমি -1 ধরি, এটাকে -2 -3 -4 -5 -6 -7 -8। তাহলে কি -1 থেকে -8 পর্যন্ত এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। অর্থাৎ নেগেটিভ দিকে কত পর্যন্ত পাচ্ছি? স্যার এগুলো কি নেগেটিভ বাইনারি? হ্যাঁ, নেগেটিভ বাইনারি। মানে স্যার এগুলো উল্টা দিকে লিখছেন যে স্যার? লিখতে পরে বলতেছি, এমনি ধরে নিলাম আর কি। ধরো আপাতত তুমি মনে করি বলো আর কি। তো তুমি বুঝছি, থেকে বলো, যদি বা উল্টা থেকে এটা ঠিক আছে, কিন্তু পরে বলতেছি যে তাহলে শুরুর বিটটা যদি 1 হয়, তাহলে এগুলো নেগেটিভ নাম্বার। ঠিক আছে? তাহলে নেগেটিভ নাম্বার আমি কত পর্যন্ত পাচ্ছি? -2^3 পর্যন্ত পাচ্ছি, ঠিক না? তাহলে স্যার নেগেটিভটা স্যার 0 থেকে কেন শুরু করিনি আমরা? 0 তো অলরেডি পজিটিভ হিসেবে এনেছি। আচ্ছা, ওটা নেগেটিভের মধ্যে আনার দরকার নেই। তাহলে 4 বিটের একটা ইন্টিজারে আমি পজিটিভ নাম্বারটা পাইছি কত থেকে কত? 4 বিটের ইন্টিজারে পজিটিভ নাম্বার পাইছি আমি কি 0 থেকে 7। 3 - 1 মানে 0 থেকে 2^3 - 1 মানে 0 থেকে 7। আর আমি নেগেটিভ নাম্বার পাচ্ছি কত? 2^3 -2^3 -2^3। এই জন্য তুমি যখন কোন একটা রেঞ্জ দেখবা সবসময় বলতেছে যে নেগেটিভের রেঞ্জ হচ্ছে -2^31 আর পজিটিভের রেঞ্জ দেখবা বলবে যে 2^31 - 1। ওগুলো কেন বুঝে গেছে? তো এটা হয়তো তোমরা দেখছিলা, বা এখানেও দেখবা। এখানে তুমি দেখবা যে ওরা 16 বিটেরটা দেখাইছে। 16 বিটেরটা -32768 থেকে 32767। দেখো পজিটিভ হচ্ছে 1 কম, নেগেটিভ হচ্ছে কি এদিকে 1 বেশি আছে। আচ্ছা, এটার কারণটা হচ্ছে কারণ 0টাকে আমরা পজিটিভের মধ্যে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে ওরা 16 বিটের জন্য বলছে, মানে 2 বাইট ইন্টিজার, which is typical for a 2 বাইট ইন্টিজার। আমরা তো 4 বাইট নিয়ে হিসাব করি। পাওয়ারটাকে ভাঙি করছে না স্যার? হ্যাঁ, ওরা পাওয়ারটাকে ভেঙে লিখছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি ইন্টিজারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় ওটা দেখলাম। আচ্ছা, তোমাদের এখন নেগেটিভ নাম্বার নিয়ে এত যেহেতু মানে কোশ্চেন, আমি ওটা একটু অ্যানসারটা করি। ধরো ইন্ট ইকুয়াল টু তুমি -6 -5 লিখলাম। তো -5 এটাকে সে কিভাবে রাখবে? আসলে এখানে আমি এই জিনিসটাকে লিখলাম না -5, এটা কিভাবে আসছে -5 একটু দেখি। আসলে সে 5 এর 2's কমপ্লিমেন্ট রাখে। তোমরা 2's কমপ্লিমেন্ট কেউ যদি না চিনে থাকো আমারে বলতে পারো যে স্যার 2's কমপ্লিমেন্ট চিনি না। স্যার চিনি না স্যার। ঠিক আছে, ওকে, বুঝছি স্যার। স্যার ওই ব্র্যাকেটের মধ্যে মনে হয় আচ্ছা, স্যারে বোঝাচ্ছে রাখেন। আচ্ছা, এবার দেখি 2's কমপ্লিমেন্ট। আগে 5 এর বাইনারিটা লিখি। আমাদের তো 4 বিট, আমরা 4 বিট নিয়ে সব হিসাব করতেছি। 4 বিটে তাহলে 0 1 0 1 এটা হচ্ছে কি 5। 2's কমপ্লিমেন্ট কি জিনিস? ফার্স্টে আগে 0 যেখানে থাকে ওটারে 1 বানাই দেবা, 1টারে 0 বানাই দেবা। তাহলে কি হয়? 1 হবে, 0 হবে, 1 হবে, 0 হবে। এটাকে বলে আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট এটাই কি বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে 0 থাকলে 1 1 থাকলে 0 বানাই দেবো।
এবার এটার সাথে তুমি যদি একটা 1 কে যোগ করে দাও, মানে বাইনারি 1 কে যদি যোগ করে দাও, তাহলে 2's কমপ্লিমেন্ট হয়ে যাবে। 1 কে যোগ করলে কি হয়, এদিকে 1 1 0 1, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি 2's কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে বেসিক্যালি কি 2's কমপ্লিমেন্ট। তাহলে 5 যেটা আছে, 5 এর আগে 1's কমপ্লিমেন্ট করলা, তারপর এটার সাথে 1 যোগ করলা, তাহলে এটাই কি হয়ে গেল 2's কমপ্লিমেন্ট। স্যার একরকম পরিপূরকের মতো। একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। আচ্ছা আচ্ছা, 2 এর পরিপূরক, সরি 2's কমপ্লিমেন্ট। স্যার এটা মেইনলি স্যার ইংলিশটাই বুঝি নাই স্যার। স্যার এগুলো ইন্টারে ছিল দুইয়ের পরিপূরক। আমি ভুলে গেছিলাম তোমাদেরকে, সরি, আমার ভুল হয়েছিল। আচ্ছা, 2 এর পরিপূরক, হ্যাঁ। তাহলে এই যে 2's কমপ্লিমেন্ট করলে যেটা পাওয়া যায়, দেখো 1011, এটাই হচ্ছে -5। তুমি 0001, এটা হচ্ছে বেসিক্যালি কি 1 এর 2's কমপ্লিমেন্ট করো, দেখো যে এই জিনিসটা পাবা, -1 পাবা। আসলে 2's কমপ্লিমেন্ট আকারে রাখা হয়। কেন 2's কমপ্লিমেন্ট আকারে রাখা হয়? কারণ তখন বিয়োগ করার কাজটা আমরা যোগ দিয়ে করে ফেলতে পারি। এগুলো আমি এখন আর বুঝাবো না, তোমরা নিজেরা ইন্টারেস্ট থাকলে দেখে নিও, অথবা তোমরা 5th সেমিস্টারে যখন যাবা তখন কিছু কিছু আরো পাবা। আচ্ছা, এখন আমাদের তাহলে সর্বশেষ কথা আমি বলে ফেলি যে কি মনে রাখতে হবে এখান থেকে। মনে রাখতে হবে যে 1 নাম্বার, ইন্টিজারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে রাখা হয়। কিভাবে রাখা হয়? বাইনারিতে রিপ্রেজেন্ট করে মেমোরিতে রাখা হয়। 2 নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইন্টিজারের রেঞ্জটা কিভাবে আসতেছে, ইন্টিজারের রেঞ্জটা কিভাবে আসতেছে, আর বাদ বাকি সবগুলো ভুলে গেলেও চলবে। তাহলে বাইনারিতে রিপ্রেজেন্ট করে রাখা হয়, আর রেঞ্জটা কিভাবে আসছে ওটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ইন্টিজারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে রাখে মেমোরিতে, তারপর হচ্ছে কি রেঞ্জটা কিভাবে আসতেছে ওটা রাখে। আর ইন্টিজার হচ্ছে কয় বিট, আর ইন্টিজারের রেঞ্জের সাথে এটা কয় বাইট সেটার একটা সম্পর্ক আছে। ইন্টিজার হচ্ছে 4 বাইট, 4 বাইট মানে 32 বিট। প্রত্যেকটা বিটে একটা 0 অথবা 1 রাখা যায়। তো আর বাদ বাকি এত কথা যে পেঁচাল পারলাম, এগুলো যারা মনে রাখতে পারবা ভালো, বিশেষ করে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করতে চাও, তো তাদের এগুলো মনে রাখা দরকার। আর যারা মনে করতেছে যে না, মোটামুটি আমি একটা লেভেল এখন শিখলেই হচ্ছে, তারা এই দুটা ইনফরমেশন মাথায় রাখলেই হলো। আচ্ছা, তাহলে আমরা ইন্টিজারের রিপ্রেজেন্টেশনটা নিয়ে মোটামুটি বুঝলাম। আচ্ছা, এরপর ডাবলটা নিয়ে একটু কথা বলে একটা ব্রেকে চলে যাই আমরা। ডাবল, ডাবল কিভাবে রিপ্রেজেন্ট করে? আচ্ছা, ডাবল কিভাবে রিপ্রেজেন্ট করে ওটা আমি বুঝাবো না। ডাবল কিভাবে রিপ্রেজেন্ট করে ওটা আমি সবাইকে বলবো না। কেউ যদি জানতে চাও ক্লাসের পরে আমারে জিজ্ঞেস করবে, তাদেরকে আমি একটা কোশ্চেন আছে আমার কাছে। আচ্ছা, আমি শেষ করি, তারপর কোশ্চেনের জন্য সময় দেবো। ডাবল কিভাবে রিপ্রেজেন্ট করে আমি একটু দেখাই, মানে আমি একটু হালকা গাইডলাইন দেবো। সেটা হচ্ছে ডাবল আর ফ্লোটের পার্থক্যটা বলার এখন সময় আসছে। আমি এতদিন বলে আসছি ডাবল ইউজ করবা, ফ্লোট ইউজ করবা না। ফ্লোট হচ্ছে বেসিক্যালি 32 বিট, ফ্লোট হচ্ছে কয় বিট? 32 বিট। আর ডাবল হচ্ছে তার ডাবল, 64 বিট। ডাবল হচ্ছে কত? এটা ডাবল মানে 64 বিট। ফ্লোটে প্রথম কিছু অংশ থাকে, যে তোমার প্রথম কিছু অংশ থাকে, সেটা হচ্ছে যে সাইন বিট, তারপর হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে ওগুলো। আর ধরো 3.14159 এরকম 92654 এরকম আছে। এই দশমিকের পরে যে অংশগুলো আছে, দশমিকের পরে যে অংশগুলো আছে ওগুলোকে রাখার জন্য ফ্লোটে 23 বিট জায়গা থেকে, কয় বিট জায়গা থেকে? 23 বিট। মুখস্থ রাখার দরকার নেই, মানে ধরে নাও যে একটা জায়গা থাকে 23 বিট, জাস্ট শুনছো, ভুলে গেলেও চলবে, সমস্যা নেই। দশমিকের পরের জন্য 23 বিট জায়গা থাকে। আর ডাবলে ওই জায়গাটা প্রায় হচ্ছে 52 বিট। কত বিট? 52 বিট ডাবলে। তো ডাবলে তাইলে দশমিকের পরের জন্য বেশি জায়গা আছে না? ঠিক আছে, তাহলে তোমার মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে কি ডাবলে দশমিকের পরে 15 ঘর পর্যন্ত জায়গা রাখে, জায়গা রিপ্রেজেন্ট করতে পারে। আর ফ্লোটে দশমিকের 6 ঘর পর্যন্ত কি করা যায়? রাখা যায়। ফ্লোটে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত রাখা যায়, আর ডাবলে দশমিকের পরে 15 ঘর পর্যন্ত রাখা যায়। অর্থাৎ তুমি যদি 3.141592654 এরকম রাখো, তাহলে দেখা যাবে সে প্রথম 6 ঘর রেখে বাকিগুলোতে যে কি সদরবদল করবে তুমি নিজেও বুঝতে পারো। মানে রাখতেও পারে সে ঠিকঠাক মতো, নাও রাখতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু ডাবলে দশমিকের পর 15 ঘর পর্যন্ত মোটামুটি দেখবা সে ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারতেছে। এই জন্যই বলছিলাম যে ফ্লোট আমরা ইউজ করি না, ডাবল ইউজ করি, কারণ ডাবলে দশমিকের পরের অংশের জন্য প্রায় 52 ঘর জায়গা থাকে। তাহলে স্যার ফ্লোটের প্রয়োজনীয়তাটা কি? একটা সময় ছিল যখন আমাদের 5 মেগাবাইট মেমোরি মানে অনেক কিছু ছিল, তখন কিন্তু আমার ফ্লোটের জন্য 32 বিট আর ডাবলে 64 বিট, তখন ওই অর্ধেক বিট বাঁচানো এটাও আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আজকাল কম্পিউটারে কাজ করতে আমাদের এটা তেমন একটা ইম্পর্টেন্স নাই, কিন্তু হ্যাঁ তারপরেও যে নাই তা না। সেটা হচ্ছে আমরা যখন অনেক ভেরিয়েবল নিয়ে কাজ করি, তখন আমরা দেখবো যে যদি আমাদের প্রিসিশন এত বেশি দরকার না পড়ে, যে কি দশমিকের পরে 2 ঘর হইলে আমাদের, যেমন টাকার হিসাব করার জন্য দশমিকের পরে তোমার 14 ঘর টাকার দরকার নেই, 2 ঘর রাখলেই হচ্ছে।
তখন তুমি ফ্লোট ইউজ করতে পারো যদি অনেক ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, লক্ষ লক্ষ ইউজারের। ওটা তো স্যার ক্যালকুলেশন স্যার ভুল করবে তাই না স্যার? না, ওই দশমিকের পরে 6 ঘরের পরের ক্যালকুলেশন তো আমাদের আর দরকার নাই, ঠিক আছে, যদি ওরকম হয় আর কি। এখন এটা ডিপেন্ড করতেছে তুমি কি বানাচ্ছো তার উপর। এই কারণে তোমার যদি মেকানিজম গুলো জানা থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশন অনুসারে, মানে কোন ধরনের অ্যাপ্লিকেশন তুমি বিল্ড করতেছো, কার জন্য বানাচ্ছো, কি বানাচ্ছো, ওগুলোর উপর ডিপেন্ড করে তুমি ভেরিয়েবলটা চুজ করবা। তো তোমার এই জন্য ভেতরের অংশটা একটু জানা থাকা লাগে ভালো, যদি তুমি ডেভেলপার হতে চাও আর কি, ঠিক আছে। যাই হোক, আপাতত আমরা ধরে নিলাম আমরা ডাবল ফ্লোট ইউজ করবো না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন ওই রোবোটিক্স এর কাজগুলো করি, এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করি, তখন আমরা সাধারণত ফ্লোট ইউজ করতে পারি, কারণ তখন হচ্ছে যে আসলে মেমোরিটা অনেক বেশি আমাদের কাছে ক্রুশিয়াল একটা বিষয় হয়ে দাঁড়ায়, ঠিক আছে। যাই হোক, আপাতত আমরা বুঝে ফেললাম যে আমরা ফ্লোট ইউজ করবো না, ডাবল ইউজ করবো, ঠিক আছে। তো ডাবলে দেখো, ডাবলের সাইজটা কত বলছে, 1 ওয়ার্ড। 1 ওয়ার্ড মানে 4 বাইট, আর 2 ওয়ার্ড মানে 8 বাইট। ওয়ার্ড একটা, এটা একটা ফ্যান্সি শব্দ আসলো আর কি, যে ওয়ার্ড। যাই হোক, এগুলো মুখস্থ রাখলে রাখতে পারো, না রাখলে নাই। তবে মাথায় রাখবে ডাবল মানে 64 বিট 8 বাইট, আর ফ্লোট মানে 4 বাইট 32 বিট। ইন্টিজার হচ্ছে 2 বাইট। 2 বাইট এটা হচ্ছে কি বেসিক্যালি, আচ্ছা এটা কোনটা কত সেটা আমরা তো মাঝে মাঝে ভুলে যাই, তাহলে এটা কিভাবে জানবো? আচ্ছা ধরো মানে এ নিলাম, ইন্টিজার একটা এ, আমি ধরো ইন্টিজার সাইজ একটা নিলাম, আর সাইজ ইকুয়াল টু আমি ধরো এরকম লিখতে পারি, সাইজ অফ এ। সাইজ অফ এ আমি চাইলে এরকম সাইজ অফ এ লিখতে পারি, তারপর এটা চাইলে আমি প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এই সাইজ অফ লিখলে ও কত বাইট সেটা জানা যায়। সাইজ অফ এর মধ্যে তুমি যদি এ লিখো, এ কত বাইট সেটা জানা যাবে। সাইজ অফ এর মধ্যে যদি তুমি ইন্ট লিখো, তাহলে একটা ইন্ট কত বাইট সেটা জানা যাবে। আমি চাইলে এ না লিখে ইন্টু লিখতে পারি, সমস্যা নেই, একই জিনিস। রান করে দেখি, দেখবা এখানে আমার মেশিনে কতটুকু সেটা দেখাবে। আমার মেশিনে হচ্ছে 4 বাইট। আর ডাবল লিখে দেখি কত বাইট দেখায়, 8 বাইট। তাহলে ফ্লোট লিখে দেখি কত বাইট দেখায়। সাইজ ইউএফ এটা লিখতে হবে স্যার, সরি, সাইজ ইউএফ লিখছেন যে সাইজ অফ, সাইজ অফ এটা দিয়ে দেখা যায় যে কত বাইট, ঠিক আছে। স্যার এটা তো এক এক মেশিনে এক এক রকম আসে না স্যার? এক এক মেশিনে এক এক রকম না, মানে ফ্লোট আর ডাবল সেম আসবে, জাস্ট ইন্টিজারের ক্ষেত্রে হয়তো তোমার কি মেশিন না, বেসিক্যালি কম্পাইলার এক এক কম্পাইলার এক এক রকম জায়গা নেয় আর কি। তবে তুমি ইন্টিজার মিনিমাম 2 বাইট, আচ্ছা ধরে নাও যে ইন্টিজার 4 বাইট, এত ঝামেলা যাওয়ার দরকার নেই। আমরা বর্তমানে যে আধুনিক কম্পাইলার গুলো ইউজ করি ওগুলো 4 বাইটের জায়গাতে ইন্টিজারের জন্য, ঠিক আছে। স্যার স্টার আর হ্যাশ দেওয়া লাগবে? সরি, স্টার আর হ্যাশ দিলাম যে ইনপুট। দূর, ওগুলো কেন বলবো, ওগুলো পেন্ডিং লেখা ছিল। আচ্ছা এখানে তো কোনো ইনপুটই নেই, ওগুলো এমনি লেখা ছিল আগে। আচ্ছা তাহলে বুঝা গেছে যে সাইজ অফ দিয়ে জানতে পারবো আমি কত। এটা একটা ইন্টিজারের মধ্যে রাখলাম, ওটা জাস্ট প্রিন্ট করলাম, সরাসরি প্রিন্টও করে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, তো তাহলে ইন্টিজার ফ্লোট ডাবল। আচ্ছা ফ্লোট ইনপুট কেমনে নেয়, আউটপুট কেমনে দেয় তোমরা কি জানো? বা ফ্লোট ভেরিয়েবল কিভাবে দেয় আশা করি জানো। ধরো ফ্লোট, আমি একটা ভেরিয়েবল নিলাম এ, এভাবে করে লিখে ফ্লোট। আমরা এতদিন ডাবল ইউজ করছি না, ফ্লোট এভাবে ইউজ করে। আর স্ক্যানএফ নেয় পার্সেন্ট এফ দিয়ে, ফ্লোটে পার্সেন্ট এফ দিয়ে ইনপুট নেয়, পার্সেন্ট এফ দিয়ে আউটপুট দেয়, পার্সেন্ট এফ, ঠিক আছে। তো ধরো আমি 3.141592654 এটা নিলাম, একটা ফ্লোটের মধ্যে নিলাম। আমি এটা প্রিন্ট করি, তাহলে দেখো এটা লিখলো। আচ্ছা তারপরে দশমিকের পরে ধরো আমি 10 ঘর প্রিন্ট করতে বলি, তাহলে আগের মতোই 0.10 এরকম দেবো। দেখো 92654 থাকার কথা ছিল না, ও দেখো 92 পর্যন্ত রাখছে, তারপরে 654 এর জায়গায় কি কি জানে সদবদল করে ফেলছে, ঠিক আছে। তো ও এটা আচ্ছা, এটা মানে এটা কি বারবার মানে চেঞ্জ হতে থাকবে, মানে 6 ঘরের পর? না, 6 ঘর পর বারবার চেঞ্জ হবে না, যেটা রাখছে সেটাই রাখবে সবসময়, যেটা রাখছে সবসময় সেটাই রাখবে, সবসময় চেঞ্জ হবে না। তবে আমি 6 ঘর পর্যন্ত ঠিকঠাক পাবো, এটা মানে মোটামুটি গ্যারান্টি। হ্যাঁ, এরপরে আর ঠিক পাবো গ্যারান্টি নেই, ঠিক আছে। 6 না, বেসিক্যালি 7 ঘর মেবি। আচ্ছা যাই হোক, 6 বা 7 ঘর। আচ্ছা তো তাহলে কিন্তু এটা যদি আমি ফ্লোটে না নিয়ে ডাবলে নিতাম, তাহলে দেখতাম যে পুরোটাই রাখতে পারছে। এটা পার্সেন্ট এলএফ দিয়ে করি আমি, 10 ঘর দিলে দেখবা এটা পুরোটা রাখছে, পরের গুলো 0 0 রাখছে, ঠিক আছে। 92654 তারপরে 0, ইভেন ও 15 ঘর পর্যন্ত রাখতে পারবে। আচ্ছা স্যার, আপনি প্রিন্টএফ এ শুধু এফ দিতেছেন, তারপর তো এফ না, এটা এলএফ হবে, সরি এলএফ হবে। না স্যার, শুধু এফ দিয়ে তো তখনও মানে ঠিকঠাকই আউটপুট আসছিল। না, এটা হচ্ছে যে এটা যেহেতু ডাবল, এজন্য সামহাউ সে রাখতে পারছে, ঠিক আছে। এলএফ দিতে হবে। আচ্ছা নাইলে ঝামেলা হবে, নাইলে পরে গিয়ে দেখো এখন দিলে ঝামেলা হবে। দেখো আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে না, সামহাউ বেঁচে গেছো, কিন্তু এটা আমরা এলএফ দিয়ে প্রিন্ট করি ডাবল কে। এলএফ মানে কি লং ফ্লোট আর কি, এলএফ মানে লং ফ্লোট। আচ্ছা যাই হোক, ওই লং ফ্লোট মানে ডাবল আর কি, আমরা ডাবল আবার লং ফ্লোট লিখে দিই আমরা ডাবল।
আচ্ছা, তা পার্সেন্ট দিয়ে ডি দ্বারা কি বোঝায়? পার্সেন্টেজ ডেসিমাল ইন্টিজার নাম্বার আর কি, ডেসিমাল। আচ্ছা, স্যার এগুলা কি প্লেস হোল্ডার বললো না স্যার? হ্যাঁ, তাহলে একদম placeholder বলবো। এই যে তোমাদের কাছ থেকে আমি শিখে ফেলতেছি, এগুলো ভুলে যাই আসলে নামটা কি। এরপর আসি, তাহলে ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলো আমরা শিখে ফেললাম। তাহলে ফ্লোট সাধারণত আমরা পারতপক্ষে ইউজ করবো না। বেসিক্যালি আমরা অনলাইন জাজগুলোতে যেহেতু এখন প্র্যাকটিস করতেছি, ওখানে আমরা Double. ইউজ করবো না, আমরা ইউজ করবো ডাবল। ঠিক আছে, আচ্ছা এরপর স্যার এগুলো কি? সরি, না স্যার, আচ্ছা এরপর আমরা চলে আসি ক্যারেক্টারে। ঠিক আছে, তো ক্যারেক্টারে আসার আগে আমি ছোট একটা ব্রেক দিই 5 মিনিটের।